আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা দর্শকবিন্দু, আপনারা দূর দূরান্ত থেকে আমাদের এই প্রবাসের কেতন এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনার অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন, তাই আপনাদেরকে এই প্রবাসীদের কেতনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন, লাখো মুক্তিযোদ্ধার আকুত তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের এই স্বাধীনতা আমরা এই যুদ্ধের মাধ্যমে জয় লাভ করেছি। আমরা পেয়েছি একটি বাংলাদেশ নামের ভূখণ্ড, আমরা পেয়েছি একটি পতাকা, আমরা পেয়েছি একটি পাসপোর্ট। এই পাসপোর্ট নিয়ে আজকে আমরা বহির্বিশ্বে 1,10,00,000 বাংলাদেশি অবস্থান করছি। পাশাপাশি আমরা আমাদের দেশকে প্রোভাইড করার জন্য যে আমরা এক একজন বাংলাদেশি এক একটা অ্যাম্বাসেডর হিসেবে আমরা কাজ করছি এবং আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার ঐতিহ্যকে আমরা প্রবাসে তুলে ধরার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মাতৃভাষাকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যে তারা যেন কখনো বলতে না পারে যে আমাদের বাপদাদারা আমাদের তো কিছুই করে রেখে যায়নি, সেই জন্য আমরা বাংলা স্কুল করতেছি। পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য আমরা বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশি কালচার, ইসলামিক কালচার মূল্যবোধে আমরা মসজিদ মাদ্রাসা প্রতিস্থাপন করছি। তার আলোকে যারা এই আজকের ইউরোপের বিভিন্ন দেশে এই তাদের শ্রম মেধা দিয়ে কমিউনিটি ডেভেলপ করার জন্য সহযোগিতা করে যাচ্ছেন, এই আমরা কিছু আমাদের এই ধরনের বিভিন্ন দেশে যারা নেতৃত্ব স্থানীয় আমাদের আজকে যে অতিথিবৃন্দ আছে, আমি ওনাদের সাথে আপনাদের পরিচয় করেই আমি দিচ্ছি। সর্বপ্রথম যিনি আমার পাশে আছেন জনাব মনোয়ার মোহাম্মদ ভাই, উনি এক্স বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন দি হেগ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক্স প্রেসিডেন্ট এবং অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম জলিল ভাই, আমি ভালো আছি। আমি এই মুহূর্তে এনটিভি কলকশিদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ইউরোপ থেকে যারা আমাদের এই প্রোগ্রাম আজকে লাইভ দেখছেন এবং নেদারল্যান্ডে যারা এই প্রোগ্রাম দেখছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। তারপর আমি পরিচয় করে দিচ্ছি জনাব হুমায়ুন কবির জাহাঙ্গীর, প্রেসিডেন্ট গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশন পর্তুগাল, যিনি বিগত অনেক দিন থেকে পর্তুগালে বাংলাদেশ কমিউনিটিকে ডেভেলপ করার জন্য উনি কাজ করে যাচ্ছেন। পাশাপাশি উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, উনি স্পেন এবং পর্তুগাল দুই দেশে উনি ব্যবসা করে সুনাম অর্জন করেছেন। পাশাপাশি উনি বাংলাদেশে অনেক ভাইদেরকে ইনভেস্ট করার জন্য সহযোগিতা করেছেন। আমি ওনাকে পরিচয় করে দিচ্ছি, জনাব হুমায়ুন কবির জাহাঙ্গীর ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ এম এ খান জলিল ভাই। আজকের এনটিভির নতুনের প্রবাসীদের কেতন অনুষ্ঠানে এনটিভির কলা কৌশলী যারা ভিউয়ার্স বিভিন্ন জায়গা থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি পরবর্তী পরিচয় করে দিচ্ছি আমাদের জনাব আউয়াল মিয়া, উনি ভাইস প্রেসিডেন্ট অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইউকে, পাশাপাশি উনি ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন বোলোনিয়া ইতালি, এবং উনি পাশাপাশি আর একটা সংগঠনের সাথে সম্পৃক্ত। উনি এক্স প্রেসিডেন্ট ছিলেন টাঙ্গাইল অ্যাসোসিয়েশন বোলোনিয়া ইতালি শাখা। আসসালামু আলাইকুম আউয়াল মিয়া, আপনি ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে, ধন্যবাদ জানাচ্ছি জলিল ভাই আপনাকেও, আর ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যে সমস্ত ইতালিয়ান ভাই বোনেরা আমাদের এই লাইভ প্রোগ্রাম দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা জানেন আমরা এই প্রবাসে আমরা এসেছি। এই প্রবাস জীবনে আমাদের যে লিগেল হয়ে আসার জন্য একজন বাংলাদেশি বিগত 30 বছর যাবৎ যিনি লিগেলভাবে বিশেষ করে ইতালিতে শ্রমিক আমদানির লক্ষ্যে যিনি কাজ করে যাচ্ছেন, উনি আমাদের পরিচয় করাই দিব। উনি হলেন ইতাল বাংলা সমিতি ইতালি শাখার চেয়ারম্যান, উনি জনাব শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোট। উনি শুধু এটাই নয়, উনি বাংলাদেশিদের বিভিন্ন অধিকার আদায়ের জন্য বিশেষ করে ইমিগ্রেন্ট সংক্রান্ত বিষয়ের উপর উনি ইতালির প্রবাসী যে মন্ত্রী আছে এবং প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে উনি বিগত সালগুলিতে উনি প্রশাসন করে অধিকার আদায়ের জন্য। পাশাপাশি উনি ইউরোপিয়ান পার্লামেন্টের ইমিগ্রেশন সেকশনে উনি মাঝে মাঝে প্রোগ্রাম করেছেন এই প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে, এবং উনি অনেক সাকসেস হয়েছেন।
ওনার নাম আমি আপনাদেরকে বলছি, পরিচয় করাই দিচ্ছি, জনাব শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন ভাই। আসসালামু আলাইকুম, আপনি কি আছেন লাইনে ছোটন সাহেব? আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি কিছুক্ষণের মধ্যে হয়তো ভিডিও লাইভে ঢুকতে পারবো। তো আপনাদের আজকের যে অনুষ্ঠানের আয়োজন, এই জন্য আমি অনুষ্ঠান বিশেষ টিভিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের সমস্ত ভিউয়াররা এখন আমাদের এই লাইভ আলোচনাটি দেখবেন, তাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে, ইতালি প্রবাসীদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা পাশাপাশি পরিচয় করে দিব আপনাদের সাথে। আপনি গত শুক্রবারও যিনি আসছিলেন আমাদের মাঝে, যিনি অর্থাৎ হিউম্যান রাইটস ফিস ফর বাংলাদেশ জনাব অ্যাডভোকেট মঞ্জিল মুর্শিদ সাহেব, উনি গত শুক্রবার আমাদের মাঝে আসছিলেন। অনেকে অনুরোধ করছিলেন যে ওনাকে আবারও আমাদের স্টুডিও আনার জন্য এবং কথা বলার জন্য। তাই আজকে আমরা ওনার ভয়েসটাকে ভিডিও করে নিয়ে আসছি। তাই প্রথমে আমি পরিচয় করাই দেবো ওনাকে। আমি কন্ট্রোল রুমকে বলছি ওনাকে সর্বপ্রথম পরিচয় করাই দেওয়ার জন্য। জনাব মঞ্জিল মুর্শিদ সাহেব, সিনিয়র আইনজীবী, ঢাকার থেকে, ওনাকে পরিচয় করাবেন কন্ট্রোল রুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। আপনার টেলিভিশনের যারা সম্পৃক্ত আছেন সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ। দেশ বিদেশ থেকে যারা আমাকে শুনছেন এবং সংযোগে আছেন সকলকে শুভেচ্ছা, এবং আপনারা সবাই ভালো থাকুন এ প্রত্যাশা করি। ধন্যবাদ। যদি ওনার ছবিটা ধরি, তার আবার আমরা চেষ্টা করব ওনাকে দেখানোর জন্য। ধন্যবাদ। শ্রোতাবৃন্দ, আমরা ফিরে যাচ্ছি। আপনারা জানেন আমরা প্রবাসী হয়েছি, বাংলাদেশ আমাদের একটা পাসপোর্ট দিয়েছেন, আমরা বিদেশে আসতে পারছি, এটাই আমাদের বাংলাদেশ, আমাদের মা। তাই আমরা একজন বাংলাদেশি, অর্থাৎ বিদেশে আসার পরেও আমরা 24 টাকা দিয়ে বাংলাদেশকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমরা যে পয়সাটা পাঠাই, অর্থাৎ মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ আমরা দেশে পাঠানোর পর আমাদের পরিবার পরিজন, তাদের ভরণ পোষণ, আমাদের আত্মীয় স্বজন, আমরা আমাদের বাচ্চাদের পড়ালেখা সহ, আমরা ঘর বাড়ি নির্মাণ, প্লাস আমরা আমাদের আত্মীয় স্বজনের বিয়ে অনুষ্ঠানের সহযোগিতা, অর্থাৎ সর্বক্ষেত্রে যে আমরা সহযোগিতা করে যাচ্ছি এটা। কিন্তু যখন আমাদের কোনো একজন প্রবাসী দেশে গিয়ে লাঞ্ছনার শিকার হন, অথবা তিনি কোনো টর্চারের শিকার হন, অথবা মিথ্যা মামলার শিকার হন, অথবা তার নিকট আত্মীয় বা আপনজন কর্তৃক লাঞ্ছিত হন এবং বা মৃত্যু সংবাদ পেলে আমরা ব্যথিত হই। তাই আমরা চাই না এই ধরনের আর প্রবাসীর সাথে কোনো আচরণ হোক। ধন্যবাদ। আমরা এখন আমাদের আলোচনা যাচ্ছি যে আমাদের আজকে যে অতিথি আছেন জনাব মনোয়ার মোহাম্মদ, উনি বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দি হেগ, হল্যান্ড থেকে। আপনি একটু দর্শকদেরকে সর্বপ্রথম আপনার নেদারল্যান্ডের উপরে, ঐতিহাসিক নেদারল্যান্ডের কিছু কথা বলবেন। ধন্যবাদ জয়েল ভাই আপনাকে। আমি নেদারল্যান্ডে অবস্থান করি 1987 থেকে আর কি। তো আমার অভিজ্ঞতায় আমি নেদারল্যান্ডস একটি ছোট্ট দেশ, এবং সেখানে যে জিনিসগুলো আমি নিজে শিখেছি এবং দেখেছি তার আলোকে আমি কিছু আলোচনা করতে চাই। নেদারল্যান্ড একটি ছোট্ট দেশ, ইউরোপের, অনেক ঘনবসতি, বর্তমান পপুলেশন 2020 সালের যেটা জরিপ এসেছে, তো 17 মিলিয়নের উপরে। এখানে প্রায় 3 মিলিয়ন বিদেশিরা বাস করে সেই দেশে, এবং এদের বেশ কিছু কলোনি যদি এখনো আছে, সুরিনাম তাদের কলোনি ছিল, তারপর আরুবা, অ্যান্টিলিয়ান, ব্রাজিল ছিল, এটা ক্যারাবিয়ান আইল্যান্ডের। ওদের ভাষা ডাচ ভাষা, এবং যদিও একটা লোকাল ডায়লগ আছে ফ্রিসল্যান্ডে, এই ভাষার সঙ্গে জার্মানদের সঙ্গে অনেক মিল রয়েছে। নেদারল্যান্ডের মানুষ খুবই আন্তরিক, যেটা আমার অভিজ্ঞতায় যেটা আমি দেখেছি। তারা ডাচ ভাষার পাশাপাশি যদি কোনো বিদেশি যারা যায় তাদের সঙ্গে ইংরেজিতে কথা বলে, এবং এরা বেশ আন্তরিক। বর্তমান যদিও একটি রাজতন্ত্রের দেশ, সেখানে পার্লামেন্ট ডেমোক্রেসি সেখানে আছে। বর্তমানে রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী হলো ম্যাক্সিমা। এই রাজার আগে রানী ছিলেন বিয়াট্রিক্স, এবং রাজ পরিবার খুবই পপুলার নেদারল্যান্ডের। তো নেদারল্যান্ডস আমরা জানি যে এটা ওলন্দাজ হিসাবে যাদের যে পরিচয়,
সি পাইরটস যাদেরকে আমরা ছোটবেলায় বই পড়েছি নেদারল্যান্ড সম্পর্কে, এটা একটি নিচু ভূমির দেশ। নেদারল্যান্ডসকে হল্যান্ডও বলে, সাউথ হল্যান্ড, নর্থ হল্যান্ড। তো সেই নেদারল্যান্ডের নেদারল্যান্ডের যে আপনার যে নেদারল্যান্ডের সেটা ওই সুরিনামের সঙ্গে তাদের এক্সচেঞ্জ যেটা হয় ঐতিহাসিকভাবে, যেটা থ্যাংক ইউ। আমরা ধন্যবাদ। আপনি কমিউনিটি সেখানে বাংলাদেশ স্কুল বা মাদ্রাসা এই ধরনের কিছুর সাথে সম্পৃক্ত ছিলেন? না, আমাদের এখানে কমিউনিটি, বাংলাদেশ কমিউনিটি খুবই ছোট, কিন্তু আমাদের কমিউনিটির ভিতরে যে আন্তরিকতা, যেমন বিভিন্ন শহরে যে আমাদের প্রবাসী বাঙালিরা যে অবস্থান করেন তাদের সাথে আমাদের খুবই ভালো আন্তরিক। আমরা যখন প্রোগ্রাম করতাম আমাদের ওখানে কমিউনিটি আছে। আমাদের স্কুল, আমরা একটা পর্যায়ে স্কুল আমরা শুরু করেছিলাম সাময়িকভাবে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আমাদের সেখানে কোনো এখনো স্কুল গড়ে ওঠেনি। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের পরে মসজিদ আমস্টারডামে হয়তো মানে আমাদের ওখানে কিছু আমরা করতাম, এবং আমরা ঘরোয়াভাবে আমরা কিছু আয়োজন করেছিলাম, কিন্তু আমাদের ওইভাবে যেটা ইউকেতে যেটা আমরা মসজিদ, যেটা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা 21 ফেব্রুয়ারি যেটা পালন করা, সেই ব্যাপারে আমাদের এখানে আমরা খুবই মানে অ্যাক্টিভ। আমাদের কমিউনিটির আমি তার আগে আমি একটু স্মরণ করি যে আমাদের পুরনো কমিটি যারা নেদারল্যান্ড ছিলেন, যেমন সুনীল কান্তি বড়ুয়া প্রয়াত, ডক্টর ইউসুফ, আমি তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমাদের গোলাম সরোয়ার, দানেশ আলী এবং বদিউজ্জামান, আমার বন্ধু আক্তার এবং শাহিন, এরা যারা মারা গেছেন তাদেরকে ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি জনাব হুমায়ুন কবির জাহাঙ্গীর, প্রেসিডেন্ট গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশন, পর্তুগাল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালাম, জি আলহামদুলিল্লাহ। আপনি পর্তুগাল যে প্রথম পর্তুগালের হিস্ট্রি সম্পর্কে 2 মিনিটের মধ্যে কিছু বলবেন, লিসবন সম্পর্কে আপনি বলবেন। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা যারা প্রবাসে আছি, বাংলাদেশের লোক, আমরা আমাদের লেখাপড়ার জীবন থেকেই পর্তুগিজ ইতিহাসের সাথে পরিচিত। কারণ পর্তুগিজদের ইতিহাস অনেক উত্থান পতনের ভিতর দিয়ে এক সমৃদ্ধশালী ইতিহাস। রাজতন্ত্র থেকে শুরু করে প্রাচীন যুগ, মধ্যযুগ থেকে শুরু করে পর্তুগাল আজকের এই অবস্থানে আসছে। এর মধ্যে ওদের অনেক উত্থান পতন গেছে, আপনারা জানেন। আমাদের দেশেও পর্তুগিজরা গিয়েছিল কোনো এক সময়। এখনো আমাদের চট্টগ্রামে ফিরিঙ্গি বাজার নামে একটা বাজার আছে, জানেন? এটা পর্তুগিজরাই সৃষ্টি করেছিল। যেহেতু জি জি গোয়া, দিও, দামান, 3টা ইন্ডিয়াতে এটা পর্তুগিজ কলোনি ছিল। 1966-এ ও কলোনিটা শেষ হয়ে গেছে আর কি, ওরা ছেড়ে দিছে। যেটা বলতে চাচ্ছিলাম, পর্তুগিজরা যখন আমাদের দেশে গেছে তখন আমাদের দেশে এখনো আমাদের মাতৃভাষায় আমরা কিন্তু এখনো পর্তুগিজ অনেকগুলো ওয়ার্ড ব্যবহার করি, আপনি জানেন হয়তো, যেমন বারান্দা, জানালা, বালতি, আরো অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো পর্তুগিজ থেকে সংস্করণ। জি জি জি, এটা আমাদের বাংলার সাথে মিশে আছে। লিসবনটাকে পাচ্ছের সিঙ্গাপুরও বলা হতো। জি, কারণ হলো ভৌগোলিক আবিষ্কারের যুগে, যখন অনেক প্রাচীন আমলের কথা বলছি, ভৌগোলিক পর্তুগালটা এমন একটা অবস্থানে তৈরি, আপনি জানেন, ইউরোপের দক্ষিণ পশ্চিমে এটার অবস্থান। এটা দক্ষিণ পশ্চিম হলো সাগর, আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের সাথে আমাদের উত্তর আফ্রিকা এবং আমেরিকার যোগাযোগের জন্য সমুদ্র পথে সবচেয়ে বেটার ওয়ে এটা ছিল এবং আছে। এখনো বিভিন্ন তেল ট্যাঙ্কার নৌ যোগাযোগের জন্য পর্তুগালটা অনেক বিখ্যাত, লিসবনটা, এবং ফোর্তো আরেকটা শহর আছে সেটাও। এটা মাগরেবদের শাসন বলতে কি বোঝায়? মাগরেব এটা তো মোর শাসন যেটা ছিল, আপনি জানেন। জি জি, মরক্কো উত্তর আফ্রিকার লোক সহ ছিল, ওটা মরক্কোর লোক ছিল জড়িত। উত্তর আফ্রিকা যেটা অবস্থিত, ওরা মোর শাসন যেটা ছিল আমাদের শতাব্দী খ্রিস্টাব্দ 800 থেকে 1200 সাল, প্রায় 500 বছর। জি, 8ম শতাব্দী থেকে শুরু করে 1200 শতাব্দী পর্যন্ত মুসলমানরা আমাদের লিসবন বা পর্তুগাল শাসন করছিল। স্পেনের কর্ডোবা শহর, কর্ডোবা জানেন তো। এখনো জি জি, এখনো পর্তুগাল এবং স্পেনে, আপনি একজন স্পেনের লোক আমি জানি, স্পেনে এবং পর্তুগালে এখনো মুসলমানদের ঐতিহ্যবাহী অনেক স্থাপনা এখনো রয়ে গেছে, যেটার জন্য লক্ষ লক্ষ টুরিস্ট বা পর্যটক দেখতে এখনো আসে। আচ্ছা, বাংলাদেশ কমিউনিটি সেখানে কিভাবে, আপনি তো অনেকদিন সেখানে, কিভাবে ডেভেলপ করলো একটু বলবেন কি? জি, বাংলাদেশ কমিউনিটি আসলে আমরা যখন পর্তুগালে আসি, আমরা পর্তুগালের সেকেন্ড জেনারেশন। আমার জানা মতে পর্তুগালে 1982 সালে প্রথম একজন বাংলাদেশি ভাই প্রথম এসেছিলেন। উনার নাম সিদ্দিকুর রহমান, উনার বাড়ি
আচ্ছা, থ্যাংক ইউ। আমরা পরে আপনার থেকে শুন একজন ভাইস প্রেসিডেন্ট প্লাস আপনি ইতালির বোলোনিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আপনি একজন ভাইস প্রেসিডেন্ট প্লাস টাঙ্গাইল সমিতি আপনি দিয়ে কাজ করছেন লং টাইম। আপনি একটু ইতালির যে বোলোনিয়া শহরটা এটার হিস্টোরিক্যাল কি, ঐতিহ্যটা কি এখানে? জি, ধন্যবাদ জলিল ভাই। বলোনিয়াতে আমি দীর্ঘদিন ছিলাম এখানে, প্রায় 24 বছরের মতো। বলোনিয়া বলা যায় যে ইউরোপের কালচারাল সিটি হিসাবে খ্যাত। আর বলোনিয়ার যে ইউনিভার্সিটি, এটা পৃথিবীর সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি। এটা 1088 সালে প্রতিষ্ঠিত হয় এখানে। তো এর ধারাবাহিকতায় আর দ্বিতীয় যে জন্য আরো বিখ্যাত সেটা হলো রেডিও আবিষ্কারক মার্কনি। ওয়ার্ল্ড হেরিটেজ ফর ফুড, খাবারের যে ইটালিয়ান যেটা অ্যারিস্টোক্র্যাট বলা হয় ঐতিহ্য, এটা বোলোনিয়াতে। বলোনিয়ার অনেক কিছুই খাবারের মধ্যে প্রসিদ্ধ। তার মধ্যে বলোনিজ যে বলোনিয়ার পাস্তা, আচ্ছা পাস্তা, পিৎজা বলোনিয়া, সব মিলিয়ে অনেক কিছুই বলোনিয়ার মেনু। এটা ইতালির সবচেয়ে প্রসিদ্ধ যে সমস্ত ডিস্ট্রিক্টগুলি আছে তার মধ্যে অন্যতম একটা। এখানকার জনসংখ্যা প্রায় আপনার 39,000-এর মতো। বাংলাদেশে কত? বাংলাদেশি ওইখানে আমরা যখন ছিলাম প্রায় 13,000-এর মতো বাংলাদেশি ছিলেন ওইখানে। আচ্ছা আচ্ছা, বেশি সেটেল। জি, আচ্ছা, তো আমরা ফিরে এসে আপনার সাথে আরো কথা বলবো। আমরা একটু বিরতিতে যাচ্ছি। শ্রোতাবিন্দু আপনারা অপেক্ষা করবেন, আমরা একটু বিরতিতে যাব। বিরতির পরে আবার ফিরে আসবো। আপনারা শুনতে পারবেন হিস্টোরিক্যাল ইউরোপ, বিভিন্ন দেশের অতিথিরা আসবে। আজকে আমরা একটু পরে ফিরে আসবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবার ফিরে আসতে পারছি যে মহান রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আবার আসতে পেরেছি। আমি আবারও ফিরে যাচ্ছি আমাদের যে আউয়াল মিয়া, আপনি আবার একটু আপনার বক্তব্য বাকি ছিল, একটু কমিউনিটি সম্পর্কে কিছু বলেন শর্টলি। ওখানে ইমিগ্রেন্ট কিভাবে বাংলাদেশিরা হচ্ছে বা এই যে ডিক্লারে আসতেছে তারা হইতে পারবে কিনা? বলোনিয়াতে আমরা যখন ছিলাম তখন লোক সংখ্যা প্রথম দিকে অনেক কম ছিল, 12-13 জন এরকম ছিল। পরবর্তীতে ওনাদের প্রচেষ্টায় আমরা বলোনিয়াতে এতগুলি লোক সমবেত হতে পেরেছি, যেটা বাংলাদেশ অ্যাসোসিয়েশন হয়েছে। ওইখানে স্কুল আমরা কিছুটা সময়ের জন্য করছিলাম, পরবর্তীতে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আসলে আমরা পুরোপুরিভাবে ওইভাবে যারা আছে তারা ইনশাআল্লাহ এটা করবে, আমরা করতে পারি। তো ধর্মীয় শিক্ষা অনেকগুলি মাদ্রাসা, যেটা মসজিদের ভিতরে ধর্মীয় শিক্ষাগুলি হচ্ছে এখনো। বলোনিয়াতে একটা মসজিদ ছিল যেটা একটা ঘর ভাড়া করে আমরা নামাজ পড়তাম। এখন ইনশাআল্লাহ সাপ্তাহিক মাদ্রাসা শনি রোববার ছুটি। জি, শনি রোববারে ছুটির দিনে মাদ্রাসাগুলি চালু হতে ভিতরে, মসজিদের ভিতরে। আপনাকে ধন্যবাদ। এখান থেকে আজকে আহ্বান করছি যারা এখন সেখানে আছেন তারা ইনশাআল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানগুলি চালিয়ে নেবেন, আমরা সাপোর্ট দেবো লন্ডন থেকে ইনশাআল্লাহ। এবার আমি যাচ্ছি আমাদের যে গত শুক্রবারে যে একজন বিশিষ্ট আইনজীবী এবং পরিবেশবিদ এবং যিনি হিউম্যান রাইটস ফর বাংলাদেশ নিয়ে কাজ করেন, প্রবাসীদের নিয়ে যিনি কথা বলেন, প্রবাসীদের দুঃখ দুর্দশা যিনি নিয়ে বাংলাদেশেও কাজ করে যাচ্ছেন, সেই মঞ্জিল মোর্শেদ সাহেবকে আপনারা আবার কথা বলার স্টুডিও আনার জন্য আপনারা আহ্বান করেছিলেন। তাই আমরা আজকে ওনার ভিডিও কল পাঠাইছেন আপনাদের জন্য। আমি কন্ট্রোল রুম বলবো ওনার ভিডিওটা শোনার জন্য। একটু থ্যাংক ইউ কন্ট্রোল রুম থেকে শোনার জন্য। তদন্তগুলোতে তেমন কোনো প্রতিকার মানুষের মধ্যে আসতো না। এবং আমরা ব্যক্তিগতভাবে আমার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ অনেক বছর থেকে আমরা মানবাধিকার নিয়ে, পরিবেশ নিয়ে, সাংবিধানিক অধিকার নিয়ে কাজ করছি এবং এক পর্যায়ে আমরা প্রবাসীদের সহযোগিতার জন্য কাজ শুরু করেছি
এবং এই সহযোগিতা থেকে কাজ শুরু হওয়ার প্রথম সূত্রপাত হলো একজন প্রবাসীকে ঢাকা এয়ারপোর্টে নির্যাতন করার সূত্র ধরে। তখন একটা জনস্বার্থের মামলা আমি করেছিলাম, সেই সূত্র ধরে আমার সঙ্গে প্রবাসীদের সংযোগ সৃষ্টি হয়েছে এবং যারা প্রবাসীরা আছেন তাদের বিভিন্ন অভিযোগ এবং বিভিন্ন হয়রানিমূলক বিষয়গুলো আমি অবহিত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রবাসীদের এই যে কোনো সহযোগিতার জন্য আমরা কাজ করব এবং সেই হিসাবে আমরা কাজ শুরু করেছি। এবং আপনারা জানেন যে আমরা প্রবাসীদের ব্যাপারে শুধু সহযোগিতা করার সূত্র হলো যে আমাদের HRPB বিভিন্ন দেশের সংগঠন আছে, ইউকে, USA, সৌদি আরব, এই সমস্ত জায়গা থেকে আমাদের কাছে যে সমস্ত লিখিত আবেদনগুলো আসে প্রবাসীদের ব্যাপারে সহযোগিতার ব্যাপারে, সেগুলোর ব্যাপারে আমি নিজে প্রশাসনের সঙ্গে কথা বলে, প্রশাসনকে অনুরোধ করে অথবা নিজে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে সেই জায়গাগুলোতে প্রশাসনিকভাবে যে সমস্যাগুলো সমাধান করা যায় সেগুলোর ব্যাপারে আমি চেষ্টা করি। আর যেগুলোকে মামলা মোকদ্দমায় যেতে হবে সেগুলোর ব্যাপারে আমি তাদেরকে সাজেশন দিই সেগুলো যাওয়ার জন্য। আরেকটি কথা হলো যে আপনার এই শুধু কিন্তু আপনার এই মামলা মোকদ্দমার ব্যাপারে লিখিত অভিযোগ আমাদের কাছে আসে তাই না, প্রতিদিনই আমি অন্তত একাধিক টেলিফোন, মেইল বিভিন্ন দেশ বিদেশ থেকে প্রবাসীদের পাই এবং তাদের সমস্যা সম্পর্কে আমি কথা বলি এবং তাদের সহযোগিতা করার ব্যাপারে আমি হেল্প করি। এছাড়া আমাদের সংগঠনের মাধ্যমে ইউকেতে, USA-তে আমাদের ফ্রি লিগ্যাল কনসালটেশনের ব্যবস্থা করা হয় প্রতি বছরই। সেখানে আমি নিজে উপস্থিত হই এবং সেখানে যারা থাকেন তাদেরকে সারা দিনব্যাপী তাদের আইনগত প্রতিকার কি কি আছে সেগুলোর ব্যাপারে আমরা তাদেরকে সহযোগিতা করি এবং কোনো সমস্যার কারণে যদি তাদের কোনো এখানে তারা হয়তো আসতে পারছেন না, তাদের এখানে প্রশাসনের সঙ্গে কথা বলা দরকার বা তাদের জন্য সুপারিশ করা দরকার, সেগুলো আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা করে থাকি। এবং এইটির মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো অনেক মানুষ ব্যক্তিগতভাবে আইনগত প্রতিকারটার ব্যাপারে তারা অন্তত সচেতন হয়েছে তাকে কি করতে হবে, কিন্তু অনেকে জানেই না তাকে কি করতে হবে। এই জায়গাটা আমরা একটু উন্মুক্ত করেছি এবং আপনার এই করোনার মধ্যেও আপনার আমাদের যদিও কর্মকাণ্ড কিছুটা সীমিত, কিন্তু তার আগেও কিন্তু কয়েকদিন আগে আপনার রহমত আলী সাহেবের সঙ্গে একটা টেলিভিশনে সংযুক্ত হয়ে বেশ কিছু প্রবাসীদের আইনি সহযোগিতার ব্যাপারে আমি অনলাইনে তাদেরকে এই আইনি সহযোগিতা আমি দিয়েছি। তো এমনিতে আমরা তো সহযোগিতা করছি, কিন্তু ওই সহযোগিতার মাধ্যমে যতটুকু করা সম্ভব সেটা খুব যে বেশি কিছু হচ্ছে তা না। শুধু আমাদের সংগঠন না, আমি জানি যে আরও অনেক সংগঠন আছে প্রবাসীদের জন্য কাজ করে এবং সবাই কথা বলে। এর মধ্যে আমরা আর একটা বড় কাজ করেছিলাম, সেটি হলো যে এই প্রবাসীদের ব্যাপারে প্রশাসনকে একটু উদ্যোগী হওয়া, তাদেরকে একটু সচেতন করার জন্য আমরা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছিলাম যেখানে পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন সহ সিভিল প্রশাসনের সকলে উপস্থিত ছিলেন। সেখান থেকে আমরা চেষ্টা করেছি যে প্রবাসীদের ব্যাপারে কি সমস্যা হচ্ছে, তাদের এই থানায় মিথ্যা হয়রানি মামলা, তারপরে তাদের দেশে আসলে পরে তাদের কাছে তাদের জমি জমা দখল করে তাদের জমি জমা না ছাড়া, এই সমস্ত বিষয়গুলোকে প্রশাসন যাতে সক্রিয় হয় এবং ন্যায় বিচার দেখে, অর্থাৎ প্রবাসীরা তো কন্টিনিউয়াস এখানে থাকতে পারেন না, মামলা মোকদ্দমা করতে পারবেন না, সেই জায়গাগুলো বিবেচনা করে তাদের যেন সেইভাবে চিন্তা করা হয়, সেইভাবে সহযোগিতা করা হয়, সেবার ব্যাপারে কিন্তু আমরা আন্তর্জাতিক কনফারেন্স করে সেই জায়গাটাতে আমরা কিছুটা সাকসেস হয়েছি। এখন অনেক অনেক জেলায় আপনার সেই রকম সুবিধাটা আছে যেখানে ইচ্ছা করলেই প্রবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয় না এবং সেখানে সুনির্দিষ্ট নির্দেশনা আছে যে তাদের শুনে তারপরে সেই জিনিসটা তাদেরকে করতে হবে। আর এই যে কাজগুলো আমি করছি সেই কাজগুলোর মধ্যে আপনি জানেন যে এই কাজগুলোর মধ্যে অনেক বিড়ম্বনা আছে, যে অনেক সময় আমাদের কাছে যে সমস্ত তথ্য আসে সেই তথ্যগুলোতে সঠিকতা যাচাই করা। তো এগুলো আমরা যখন এই লিগ্যাল সার্ভিসটা দেওয়া শুরু করি তখন আমরা এটা সঠিকতা যাচাই করি, যিনি আমাদের কাছে অভিযোগ করলেন, বক্তব্য দিলেন, তার কথা দিয়ে সঠিকতা যাচাই করি, কাগজপত্র দেখি, তারপরে আমরা তাদেরকে সাহায্য করি। অর্থাৎ এই HRPBর পক্ষ থেকে প্রবাসীদের এই জমি জমা দখল, মিথ্যা হয়রানিমূলক মামলা, এই সকল ব্যাপারেই আমরা তাদের সাধ্যমতো আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তাদেরকে। থ্যাংক ইউ। এবার আমরা ধন্যবাদ, আবার আপনার কাছে ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার কর্মী, হিউম্যান রাইটস ফিস ফর বাংলাদেশ জনাব মনজির মোরশেদ সাহেব। ওনার গুরুত্বপূর্ণ কথা আজকে বলেছেন, আবার আমরা ওনাকে নিয়ে আসবো ইনশাল্লাহ। এবার আমি যাচ্ছি আমাদের ইতালির থেকে, যে ইতাল বাংলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোহাম্মদ তাইবুর রহমান ছোটন ভাই। উনি দীর্ঘদিন যাবৎ ইতালিতে শ্রমিক আনার জন্য লিগেল ওয়েতে যিনি কাজ করে যাচ্ছেন, জনাব শাহ মোহাম্মদ তাইবুর রহমান ছোটন ভাই। আপনার লাইনে আছেন তো? না, আপনার ভয়েস দিয়ে আপনি কথা বলুন, কারণ আপনার ছবি আসলে যেহেতু, তারপর আপনি বসে আছেন, কথা বলবেন, আপনার কথা শোনার জন্য অনেক অপেক্ষা করতেছে। আপনি একটু বলবেন কি আপনি যে কত সাল থেকে এই মানে শ্রমিক, বাংলাদেশের শ্রমিক ইতালিতে মানে লিগেল ওয়েতে আনার জন্য আপনার এই সংগঠন নিয়ে কাজ করছেন? থ্যাংক ইউ। হ্যালো
হ্যালো, ছোটন ভাই আছেন? হ্যালো হ্যালো, আচ্ছা ছোটন ভাইকে আমরা হারিয়ে ফেলছি। ধন্যবাদ। আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের মনোয়ার মোহাম্মদ ভাই, আপনার কিছু কথা বাকি ছিল তখন হল্যান্ডের ব্যাপারে যে আপনি বলতেছিলেন, আপনি বাকি অংশটুকু বলবেন দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ জল ভাই আবার আপনাকে। আমি নেদারল্যান্ড সম্পর্কে যে তথ্য মানে আমার যেটা বাকি ছিল সেটা আমি সংক্ষেপেই মানে বলার চেষ্টা করছি। নেদারল্যান্ড একটি ইউরোপের ছোট্ট দেশ, ৪৫,০০০ স্কোয়ার কিলোমিটার এই নেদারল্যান্ডের আয়তন এবং জনসংখ্যা ১৭ মিলিয়নের উপরে। আমি যখন 87-এ যখন নেদারল্যান্ডে আসি তখন ছিল ১৫ মিলিয়ন। এই এত বছরের ভিতরে আমি দেখলাম যে মাত্র 2 মিলিয়ন প্লাস হয়েছে আর কি। যাই হোক, নেদারল্যান্ডের ইন্টারন্যাশনাল অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে সেখানে। একটি হলো যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক আদালত যাকে আমরা বলি, যেখানে বিশ্বের হেগে পিস প্যালেস। তো সেখানে অনেক বড় বড় মানে যেটা হলো রাষ্ট্রের যারা প্রধান তাদের কেসগুলো সেখানে হয়ে থাকে আর কি। আর সেখানে ইউনাইটেড নেশনস পিপলস অর্গানাইজেশন UNPO সেটার হেড অফিস সেখানে। এবং নেদারল্যান্ডস আপনারা জানেন যে বিখ্যাত হলো সেখানে তাদের যে টিউলিপ যে ফ্লাওয়ার সৌন্দর্যের দেশ, সেখানে এই টিউলিপের গার্ডেন সেখানে রয়েছে হেগ থেকে 18 কিলোমিটার দূরে। আমস্টারডাম ড্যাম হলো বাঁধ। এখন এই বাঁধটার ব্যাপারে কিছু বলেন। আচ্ছা, বাঁধ নেদারল্যান্ডে আমরা জানি যে নদী শাসনের দেশ নেদারল্যান্ডস। এটা পানি থেকে কিভাবে যে ল্যান্ডের যে অবস্থা নেদারল্যান্ড, কোন কোন জায়গায় 12 ফিট, কোন কোন জায়গায় 10 ফিট এরকম, মানে সি লেভেলের মানে বিলো টু নিচে ল্যান্ডটা। এবং সেটাকে তারা একটা ডাচ ভাষায় একটা মানে আছে যে ওরা বলে আর কি যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে, আমরা ডাচরা নেদারল্যান্ডস আমরা সৃষ্টি করেছি। যেটা হলো যে তারা নদী পানির ভিতরে বাদ দিয়ে যেভাবে তারা ল্যান্ডকে রক্ষা করেছে। তার সাথে একটু যুক্ত করে সেটা হলো আমাদের দেশের নদীর এই পার ভেঙে ওই পার গড়ে, নেদারল্যান্ড নাকি এরকমই হয়েছে। হিস্টোরিক্যাল বোঝা যাচ্ছে। হ্যাঁ, দেশটা এইভাবে সাগর থেকে আইসা কানেক্টিং আস্তে আস্তে দেশটা হয়েছে। পশ্চিম দিকটা তো আপনার পুরোটাই হলো নর্থ সির ভিতরে। নেদারল্যান্ডের সাথে বর্ডার হলো আপনার বেলজিয়াম, জার্মানি, এই দুইটা দেশের বর্ডার। এবং আপনার উত্তর থেকে দক্ষিণে আপনার 2.5 ঘন্টার ভিতরে আপনি ট্রাভেল করতে পারবেন, পূর্ব থেকে পশ্চিমে 1 ঘন্টার ভিতরে ট্রাভেল করতে পারবেন। ক্যানেল আছে অনেক, বাড়িগুলি অনেকগুলো ক্যানেল আছে। রাস্তাটা ক্যানেল। জি, আমস্টারডামে ক্যানেল সিটি। আপনার প্রত্যেকটা মানে আপনার ক্যানেলের আপনার যে ব্রিজগুলো হাইড্রোলিক ব্রিজ। এবং আমস্টারডাম বিখ্যাত 1000 বছরের পুরনো শহর। আর নেদারল্যান্ডের বিখ্যাত হলো যে ভিনসেন্ট ফন গঘ, যে আর্টিস্ট মানে ভ্যান গঘ, নেদারল্যান্ডের। তারপর আপনার নেদারল্যান্ডের আপনার প্রোডাক্ট হলো চিজ, ডেইরি প্রোডাকশন। আচ্ছা, এবার আমরা আসি ইমিগ্রেশন সংক্রান্ত একটু কিছু বলবেন। বাংলাদেশে কিভাবে সেখানে আসে বা সেটেল কিভাবে হয়? আচ্ছা, বাংলাদেশিদের যে অবস্থান আমার জানা মতে যে নেদারল্যান্ডে যখন বাঙালিদের প্রথম আগমন যেটা হয় আর কি, হাতে গোনা কয়েকজন বাঙালি ছিলেন। তাদের ভিতরে আপনার সুনীলকান্ত বড়ুয়া প্রয়াত, ডক্টর ইউসুফ এবং ডক্টর করিম, ওনারা প্রথম আসেন। তারপরে আরও কিছু লোকজন যে যারা আসে আর কি, এর পরবর্তীতে আপনার ওনারা আসছেন স্বাধীনতার পূর্বে। এবং একটা জিনিসকে যে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তখন ওনারা মুক্তিযুদ্ধের পক্ষে, এখানে আবু সাইদ চৌধুরী যখন লন্ডনে হয়, ওই তাদেরকে যে ফান্ড, আমাদের স্বাধীনতার পক্ষে যে ফান্ড, তারা কালেকশনের ব্যাপারে তারা তখন প্রচুর শ্রম দিচ্ছে। মানে মুক্তিযুদ্ধকালীন যারা ইনজুরি হয়েছে তাদেরকে চিকিৎসার জন্য পাঠাইছে, এরকম অনেক লোক আমি 93-তে গিয়ে দেখলাম। এটা ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়। আরেকটা বিষয় হলো যে এখানে যে আপনার যে আপনার ওই কিছু চাইল্ড যেটা হলো অরফানেজ, অ্যাডপ্টেড চাইল্ড, আচ্ছা, তাদেরকে প্রায় 400-র মতো, তেরিদেস হোমস একটা এনজিও, তারা বাংলাদেশ থেকে প্রায় 400-র মতো আপনার ওই যে যারা ইন্দিরা রোডে ওদের অফিস আছে মনে হয় ঢাকাতে, এটা ফ্রান্স বেস এনজিও, নেদারল্যান্ডে এটাই আসছে। এবং তারা এখানে ইমিগ্রেন্ট করে আর কি। আর আমাদের কমিউনিটির যেটা হলো যে সর্বসাকুল্য এখন সবকিছু মিলে হয়তো 3000-এর মতো আমাদের বাংলাদেশি। ইংল্যান্ডে কতজন আসলো হিসাব আছে? ইংল্যান্ডের হিসাব এখানে নেদারল্যান্ডে থেকে তো অনেকেই এখানে আসছেন, লন্ডনে আসছেন, ম্যানচেস্টারে আসছে, লুটনে আসছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে। তারপর এখান থেকে বেলজিয়ামে চলে গেছে অনেকে। তো আমি বাংলাদেশ কমিউনিটি সম্পর্কে একটু বলতে চাই, যেটা হলো যে এখন পর্যন্ত যারা ওখানে কাজ করতেছে তাদের ভিতরে আমাদের ওখানে একটা এনজিও আছে আপনার, যে এনজিওতে রিমিটেন্স নিয়ে কাজ করতেছে, বাসু বাংলাদেশ সাপোর্ট গ্রুপ, ভিকার চৌধুরী বড়ুয়া হলো এটার
এটার একটা ফাউন্ডার। তো উনি বাংলাদেশের জন্য যথেষ্ট পরিমাণে কাজ করেন, ওয়ান অফ দ্য বিগেস্ট এনজিও বাঙালি রিমিটেন্সদের জন্য কাজ করেন। আচ্ছা, শুনছি। তারপরে আমাদের কমিউনিটির লোকজন যারা ছিল, যারা অনেক আমরা আপনার কাছে আবার ফিরে আসবো, থ্যাংক ইউ। আমরা এবার যাচ্ছি হুমায়ুন কবির ভাই, আপনি পর্তুগালে যে বাংলাদেশের ইমিগ্রেশন সংক্রান্ত কিছু আপনার কাছে দর্শকদের তথ্য দিবেন কি দয়া করে? ধন্যবাদ জলিল পর্তুগাল সাহেব। একটা ইমিগ্রেন্ট কান্ট্রি। জি জি, ধন্যবাদ আপনাকে একটা সুন্দর প্রশ্নের জন্য। আসলে আমরা যারা প্রবাসী আছি, আর এই অনুষ্ঠানটা যেহেতু প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে, এবং আমাদের কালচারাল প্রোগ্রাম এনটিভি আমাদের কালচারটা ধরে রেখেছে, বিভিন্ন টিভি বা মিডিয়া কর্মীরা, ওদের মাধ্যমে আমরা আমাদের প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করতে পারি, আমরা বিভিন্ন নিউজ শুনতে পারি। আপনি যে জিনিসটা বলছেন সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রশ্ন করাতে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার জানা মতে আমি ওয়ালাইকুম আজকে আসসালাম, আপনাকে ধন্যবাদ। 23 বছরের উপরে আছি ইউরোপে, পর্তুগালে 1998 থেকে আছি। আমি ইতালিতে ছিলাম, জার্মানিতে ছিলাম। এর পরবর্তীতে অনেক দেশ সম্পর্কে যেহেতু আমি মোটামুটি ধারণা আছে ইমিগ্রেশন সম্পর্কে, আমি কোথাও শুনি না পর্তুগালের মতো এত অপার সম্ভাবনাময় একটা দেশ। কারণ যেখানে আপনি অল্প সময়ে আপনি ইলিগালি বা আনডকুমেন্টেড থাকলে এই দেশে এসে, একমাত্র পর্তুগালে এটা সম্ভব পৃথিবীর মধ্যে। আমার মনে হয় পৃথিবীর মধ্যে আর কোনো দেশে আপনি এত স্বল্প সময়ে ন্যাশনালিটি পাবেন 3 বছর না। থাকার পরে? জি না, প্রথমে এসে আপনাকে মোরাললেস 1 বছর আপনাকে থাকতে হবে বায়োমেট্রিক কার্ডের জন্য, রেসিডেন্স কার্ড যেটাকে আমরা বলি, মিউনিসিপাল কর্পোরেশনের রেজিস্ট্রেশন জি করতে জি, হয়। যে 1 রেজিস্ট্রেশন বছর করতে পরেই হয়, রেসিডেন্স। ফাইন্যান্স নাম্বার নিতে হয় আর কি। আচ্ছা। এরপর আপনি একটা ওই যে ট্যাক্স পে করার জন্য একটা সিকিউরিটি সোশ্যাল নাম্বার, ওই দেশে বলে সিকিউরিটি এখানকার সোশ্যাল, ন্যাশনাল যেটা ইন্স্যুরেন্স, জি জি, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার যেটা, সেটা দিতে হয়। সেটা শুরু করে আপনি একটা কাজের কন্ট্রাক্ট দিয়ে আপনি ওখানে মিনিস্ট্রিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি একজন ডকুমেন্টেড হওয়ার জন্য। ছাত্র বিষয়ে আসা যায় সেখানে? জি, ছাত্র বিষয়ে আসা যায়। এবং ইতিমধ্যে সুখবর আমাদের বাঙালিদের জন্য, সেটা অনেক ছাত্র, কারণ লিসবনটা আবার আরেকটা শহর আছে কোইমব্রা, ওয়ার্ল্ডের মধ্যে মানে 2য় অথবা 3য় নাম্বার ইউনিভার্সিটি কোইমব্রা ইউনিভার্সিটিটা, যেটা শিক্ষা ঐতিহ্যের একটা অংশ। আমি যেটা বলছিলাম, আমরা জানি যে শুধু বলে যে শুধু আপনার এগ্রিকালচার বিষয় ইতালির মতোই বলে, কিন্তু আমাদের ছোটন ভাই, তাইলে একটু প্লিজ, উনি পাইনি। ছোটন ভাই কি ফিরে আসছেন? হ্যালো, আমার মনে হয় আমি আপনাদের সাথে লাইনে আসতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আপনি ধন্যবাদ। সরি হুমায়ুন কবির সাহেব, আপনার কথা মূল্যবান। ছোটন ভাই থেকে আমরা কিছু ইতালিটা, ছোটন ভাই তো আপনি যেহেতু ইতাল বাংলা নিয়ে আপনি লং টাইম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজ করছেন, আপনি বলেন আপনার এই সংগঠনটা করার পর থেকে আপনি কিভাবে এই বাংলাদেশিদেরকে লিগেল ওয়েতে ইতালিতে মানে আনছিলেন, এটার ব্যাপারে আপনি একটু বলবেন। আমাদের সারা পৃথিবীর থেকে মানুষ দেখতেছে, এবং ইতালির ব্যাপারটা যেহেতু আপনি ডিল করে একটু বলবেন দয়া করে। যাই হোক, আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্স, এবং আসসালামু আলাইকুম আপনারা যারা আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, বিশেষ করে এই প্রবাসীর কেতন যে অনুষ্ঠানটি এনটিভি শুরু করেছে। আমি এনটিভি কে প্রবাসীদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। বেসিক্যালি ইতালিতে আপনারা জানেন যে আমাদের যে সংগঠন, আমি ইতালিতে এসেছি 1990 সালে। তো আসার পরে সমস্যা, এই সমস্ত জিনিসকে ফেস করতে গিয়ে 1992 সালে আমি ইতাল বাংলা সমিতি ফাউন্ডেশন করি, এবং সেই থেকে 1992 সাল থেকে আজ অবধি ইতালিতে আমরা কমিউনিটির বিভিন্ন কর্মের, বিশেষ করে আমাদের মাইগ্রান্ট কমিউনিটির সব ধরনের সমস্যায় তাদের পাশে থেকে তাদেরকে সহায়তা করা, এইটাই আমাদের সংগঠনের মূল কর্মকাণ্ড। এছাড়াও আমরা বিগত দিনে ইমিগ্রেশন আন্দোলন এবং সাংস্কৃতিক অঙ্গনে আমাদের বিশাল সাফল্যর সাথে আমরা অনেক বড় বড় কর্মকাণ্ড করেছি। ইতালিতে আসলে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডগুলি অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে যখন থেকে আমাদের ইতালি প্রবাসীরা ইতালিয়ান পাসপোর্ট পাওয়া শুরু করেছেন, এবং তারপরে থেকে তারা আসলে ইতালি থেকে আপনারা যে দেশে বর্তমানে অবস্থান করতেছেন সেই দেশে সবাই পর্যায়ক্রমিক ভাবে মোটামুটি ইতালিকে শূন্য করে দিয়ে, ইতালির যেমন মনে করেন যে সামাজিক নেতৃত্বের যে স্তরটা, এই স্তরটা আর ইতালিতে নাই। ইতালিতে আজকে আমরা যারা পুরানো, বলতে গেলে 90 দশকের যারা ইতালিতে মাইগ্রেশন করেছিলাম,
জি। তাদের মধ্যে আজকে আমাদের মধ্যে একটা হাহাকার যে আমরা আসলে কথা বলার মতো সঙ্গীও খুঁজে পাই না। কারণ একসময় যাদের সাথে আমরা সাংগঠনিক কর্মকাণ্ড এবং অন্যান্য বিষয়গুলির ছোটন সাথে সাহেব, একসাথে আপনাকে একটা প্রশ্ন করি আমি। আমরা শুনতে পাই শুধু ইতালিতে শুধু এগ্রিকালচার বিষয়ে লোক আপনারা প্রোভাইড করছেন বা আসতেছে, আবারও আসবে, কিন্তু এটা ছাড়া আমাদের কি টেকনিক্যাল মানে দক্ষ শ্রমিক যেটা সারা বিশ্বে এখন প্রয়োজন, মানে আপনার যেটাকে আমরা বলি এখন যে বিজ্ঞানের যুগ, ইলেকট্রনিক যুগ, তো বাংলাদেশ থেকে আপনারা এই ধরনের কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা ইতালি সরকারের কাছ থেকে যে আমাদের কিছু স্কিলড হ্যান্ড আমরা কিছু প্রোভাইড করব বাংলাদেশ থেকে, এরকম কোনো আপনি কোনো এরকম কোনো স্কিম হাতে নিয়েছেন কিনা বা নেবেন কিনা একটু বলবেন কি? দক্ষ শ্রমিক। আপনাকে ধন্যবাদ। মানে এমন একটা আর্গুমেন্ট নিয়ে কথা উঠাইছেন যে আর্গুমেন্টটা আসলে দুই কথায় শেষ করার আমরা শুধু খালি শ্রমিক, আমরা শ্রমিক হইতে চাই না এখন। আমাদের এখন অনেক আমাদের জ্ঞানী গুণী আমাদের ছেলেমেয়েরা বাংলাদেশে ভালো রেজাল্ট করছে, আমরা চাই এখন স্কিল হ্যান্ড, আমরা বাইরে চাই। আমাকে কথা বলার সুযোগ দেন তাহলে আমি বলি, কারণ এটা এমন এক ফাস্ট সেক্টর যেটা নিয়ে আসলে আমাদের ইতালিতে একটা স্বাভাবিকভাবে আপনারা যেমন চিন্তা করেন যে ইতালিতে কৃষি কাজের জন্য আসলে কথাটা সত্য নয়। এটা হচ্ছে প্রতি বছর ইতালিতে সরকার তার অ্যানুয়াল যে শ্রমিকের ঘাটতি সেটা পূরণ করার জন্য এই অধ্যাদেশের মাধ্যমে প্রতি বছর একটা নির্দিষ্ট কোটা এবং বিভিন্ন ক্যাটাগরিতে কতজন লোক ইতালিতে প্রবেশ করতে পারবে সেইটার উপরে সরকার একটা নীতিমালা দেয়। এটা গত 1999 সাল থেকে নিয়ে এই পদ্ধতিটা চালু আছে। বাংলাদেশ 2012 সাল পর্যন্ত 2000 সাল থেকে নিয়ে মাঝখানে 2 বছর বন্ধ ছিল। সেই 2 বছর আমাদের ইতাল বাংলা সমিতির উদ্যোগে আমরা বাংলাদেশ সরকারকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলাম, কারণ এই যে আইনটি হচ্ছে এটার কিছু নীতিমালা আছে এবং কিছু রাজনৈতিক পলিসিগত বিষয় আছে। সেই বিষয়গুলি হচ্ছে এরকম যে আজকে যারা ইতালীয় অভিমুখে মাইগ্রেশন করে, অবৈধ ইমিগ্রেশন যে সমস্ত দেশ থেকে হয়, যেহেতু ইতালি একটি শ্রমিক ঘাটতি দেশ, খালি ইতালি নয়, ইউরোপের প্রায় প্রতিটি দেশই বর্তমানে যেহেতু জনসংখ্যার জন্ম এবং মৃত্যুর যে রেশিও, সেই রেশিওর তুলনায় মানুষের মৃত্যুর থেকে জন্মের হার কম, ইদানিং মানুষজনের জন্মের হারটা যে প্রতিটা দেশেই জনশূন্যতা সৃষ্টি হচ্ছে। জনশূন্যতা সৃষ্টি হওয়ার অর্থ হচ্ছে আমরা ব্রেকের পরে আপনার মূল্যবান বক্তব্য আবার শুনবো, আমরা আবার আপনাকে নিয়ে আসবো। আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি। সম্মানিত শ্রোতা দর্শক বিন্দু, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা একটা ব্রেকে যাচ্ছি, মূল্যবান কথা আমাদের ছোটন ভাই বলবে এবং ঢাকার অতিথি আর একটা আমাদের ভয়েস আছে, প্লাস আমাদের এই সম্মানিত যে নেদারল্যান্ড এবং পর্তুগাল এবং ইত্যাদির বলুনিয়ার যিনি আর শুনবেন। আমরা একটু বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকর আলহামদুলিল্লাহ, আমরা আবার ফিরে আসছি স্টুডিওতে। আমি মনোহর ভাই, আপনি 2 মিনিটের মধ্যে দর্শকদের আপনার শেষ কথা কি, এই যে প্রবাসীদের সমস্যা সংক্রান্ত আপনি 2 মিনিটে কথা বলবেন। ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে আবারও। আমরা যারা প্রবাসীরা যারা ইউরোপে থাকি বা বিশ্বের বিভিন্ন দেশে থাকি, আমরা এখানে রাজনৈতিকভাবে কোনো ধরনের আলোচনা বা রাজনৈতিক মানে কে কোন দল ক্ষমতায় আসলো সেটা আমাদের বড় ব্যাপার না। প্রবাসীদের নিরাপত্তার জন্য যে ব্যাপার হলো যে আমরা যেহেতু রিমিটেন্স যোদ্ধা এবং বিশ্বের বিভিন্ন দেশে আজকে যে রিমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের জন্য যারা কাজ করতেছে আর কি, তারা যাতে বাংলাদেশে নিরাপদে থাকতে পারে, যখন বাংলাদেশ তারা বেড়াতে যাবে আর কি, তাদের জমি জমা সেখানে যাতে কোনো ধরনের কোনো দখল জবরদস্তি না হয় এবং এয়ারপোর্টে যখন যাওয়া এবং আসা দুটোর জন্য নিরাপদ হয়। কারণ আমরা মনে করি যে আমরা চাই বাংলাদেশটা এগিয়ে যাক, বাংলাদেশটা
কারণ স্বাধীনতার প্রায় 50 গত বছর সপ্তাহে যারা ছিল তারা বলছে এমবাসিতে ওনার একটা সেল চাচ্ছে প্রবাসীদের দেখশন করার জন্য, প্রবাসী মন্ত্রণালয় যেরকম কাজ করে এখানে আলাদা একটা বুথ। আপনি কি এর সাথে একমত? আমি এটার সাথে 100% একমত, কারণ প্রবাসীরা যাতে সেখানে মামলা হইলে যেহেতু দেশে যাইতে পারেন এখানে হাজিরা দিবে হ্যাঁ, সিস্টেম। সেই জন্য আমাদের একটা এখানে মানে রিপোর্ট যে ডেস্ক সেটা থাকা দরকার। এবং আমাদের যে বাংলাদেশ থেকে আপনি যে দর্শকদের একটা সালাম দিয়ে মঞ্জুল মোর্শেদ যেটা বলেছেন যে উনি আমাদের জন্য দেশে কাজ করতেছেন, তাকে ধন্যবাদ। এবং যদি আমাদের প্রবাসীরা এখানে যে কোনো ধরনের সমস্যা হয়, যেহেতু প্রোগ্রামটা আপনি এখানে শুরু করছেন, আশা রাখি যে এই প্রোগ্রামের মাধ্যমে সারা বিশ্বব্যাপী এবং ইউরোপে কমিউনিটি উপকৃত হবে। আমরা চাই যে আমাদের এই প্রবাসীদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত হোক। এবং আমি মানে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যে কোনো সমস্যা আপনারা এনটিভিতে এবং সেখানে আপনারা মেসেজ দিবেন, এবং সেই মেসেজ অনুযায়ী আমাদের বাংলাদেশে যারা কাজ করতেছে তাদের সাথে আমরা যৌথভাবে কাজ করব। ধন্যবাদ সবাইকে। জনাব হুমায়ুন কবির, আপনি দর্শকদের জন্য এই যে প্রবাসী সমস্যা বিষয়ে আপনার মতামত কি? ধন্যবাদ সাহেব। আসলে আমি প্রবাসীদেরকে একটাই অনুরোধ করবো, যারা আনডকুমেন্টেড অবস্থায় আছে, কারণ এক একটা অনুষ্ঠান যেন হয় আমাদের ছোটখাটো উপকারও যেন লাগে আর কি। এই জন্য বলবো যারা আনডকুমেন্টেড অবস্থায় স্পেশালি ইউরোপে আছেন তারা পর্তুগালে কাগজ করা সবচেয়ে সহজ। এই কারণে আপনারা পর্তুগালকে এটার জন্য বাছাই করেন। স্বল্প সময়ে আপনি রেসিডেন্স কার্ড এবং ন্যাশনালিটি পর্তুগালেই পাওয়া সম্ভব। আর আরেকটা কথা বলছি পর্তুগাল সম্পর্কে, সেটা হলো ওইখানে বেতন তেমন নেই। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় স্যালারি খুবই কম, বাট এখানে স্বল্প পুঁজিতে স্বল্প বিনিয়োগে আপনি ছোটখাটো ব্যবসা করে আপনার লাইফটা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। বাংলাদেশ সম্পর্কে যে আমাদের যে আইনজীবী সাহেব বললেন এবং প্রবাসীদের জন্য এমবাসিতে একটা সেল, এই ব্যাপারে আপনার 1 মিনিটে। জি অবশ্যই মঞ্জুল মোর্শেদ সাহেব যেটা বলেছেন, অবশ্যই উনি স্বপ্রণোদিত হয়ে আমাদের প্রবাসীদের জন্য যে কাজ করছেন এটার জন্য ওনাকে স্যালুট। এবং আরেকটা কথা আমি বলি, প্রবাসী যারা মৃত্যুবরণ করে, আমাদের পর্তুগালে গত সপ্তাহে একজন মুক্তিযোদ্ধা, প্রবাসী মুক্তিযোদ্ধা এম এ খালেক সাহেব ইন্তেকাল করেছেন। তো উনি তেমন কিছু পর্তুগালে এসে করতে পারেন নাই, কিন্তু আমি অনুরোধ করব এখন ওনার লাশটা ডেড বডিটা পাঠানোর জন্য সরকারি কোনো সহযোগিতা নেই। এখন দেখেন আমরা সরকার তো সহযোগিতা করছে, জি না, আমাদের এখানে করছে না, মোটেই করছে না। আমরা এই বছরের ভিতরে 3 জন বাঙালি মারা গেছে, কারো জন্যই করে নাই। গত লাস্ট ইয়ারে একটা ছেলে মারা গেছিল, সুইসাইড করছিল একটা পর্তুগালে বাংলাদেশে। দূতাবাস তো লাস্টটাকে ডেড বডি পাঠানোর যে আমাদের তার মানে যে ডেড বডি যেটা আমরা যে বাক্সবন্দি করি এটা প্লাস বিমানের টিকেটের পয়সা দেয় সরকার। জি না, এটা পর্তুগালের জন্য এটা হয়তো কোন কোন দেশের জন্য শুরু আমরা হয়েছে, আজকে পর্তুগালের সম্পর্কে জানলাম যে সরকার যে সহযোগিতা করছে। আমার এক ভাই বলল সহযোগিতা করছে না। আমরা জানি যে সরকার বর্তমান সরকার এটা ঘোষণা করছে ওনারা বিনা পয়সায় আমাদের মৃত্যুদা প্রবাসীদের নেবে, অথচ আজকের এই স্টুডিও আমরা জানলাম যে পর্তুগাল থেকে নিচ্ছে না। তা আমি পর্তুগালের দূতাবাসকে আহ্বান করব, যদি সত্যি সরকারের এই ধরনের প্রণোদনা আমরা আছে জানি, এখন কেন আপনারা দিচ্ছেন না, দয়া করে এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। মৃত্যু বডি এখনো পর্তুগাল অবস্থান করতেছে, এটা পাঠানোর সর্বাত্মক সহযোগিতা করবেন। ধন্যবাদ জাহাঙ্গীর আপনার এই তথ্যের জন্য। আমরা এবার ফিরে যাচ্ছি জনাব আউয়াল ভাই, আপনি বলবেন দর্শকদের উদ্দেশ্যে, আপনার সময় কিন্তু 2 মিনিট। আপনি প্রবাসীদের যে সমস্যা সংক্রান্ত বক্তব্য শুনলেন, আপনার মতামত কি? ধন্যবাদ জলিল ভাই। আমার বক্তব্য হলো যে প্রবাসীরা, আমরা যারা প্রবাসে অবস্থান করি, আমরা আমাদের খ্যাত করা হয় রেমিটেন্স যোদ্ধা, কিন্তু রেমিটেন্স যখন আমরা পাঠাই এই সম্পর্কে আমার একটা ছোট্ট অভিজ্ঞতা আছে। 2010 সালের এই দিকে হবে, তখন একটা সরকার কর্তৃক একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে আপনারা যারা দেশে টাকা পাঠাবেন তাদের নামে একটা কার্ড করা হবে, সেই কার্ডের আলোকে যদি আপনারা দেশে আসেন এয়ারপোর্টে আপনাদের বিশেষ সম্মান দেখানো হবে, আপনাদের ছেলে মেয়ে যদি স্কুল কলেজে ভর্তি হইতে চায় সরকারিভাবে সেইখানে হেল্প করা হবে। কিন্তু আমি যখন নিজে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন এয়ারপোর্টে পৌঁছাই, আমি আমার কার্ডটা দেখানোর পরে ইমিগ্রেশন অফিসার সেই সম্পর্কে তাদের কোনো বিন্দুমাত্র ধারণাও নাই যে এই জিনিসটা কি। সুতরাং এই যে দুই দিককার 2 রকম অবস্থা, যেমন আমরা কার্ড পাই সেই আলোকে আমরা বেশি করে টাকা, আমরা জানি প্রতিটা এমবাসি আমাদেরকে জানাইছে, আমরা অনেকে তো কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, কেউ পাইছে কেউ পায়নি। আপনি পাইছেন, কেউ ঢাকা যাওয়ার পর আপনাকে এটাকে মূল্যায়ন করলো? জি না, আমার ইমিগ্রেশন অফিসার বলছে যে আমার এই সম্পর্কে কোনো আপডেট আমাদের। ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠান যে আমরা করি, আমি গতকালকে দেখলাম যে পুলিশের একটা বৈঠক হয়েছে বাংলাদেশে, সরকার হয়তো কনসার্ন হয়েছেন এটার ব্যাপারে। আমরা যে আলোচনা করি ওটা পুচ্ছে বোঝা গেল, সেখানে হাই লেভেলের একটা আলোচনার মাধ্যমে ওনারা এগুলি বলছে, সরকার যদি প্রবাসীদের
এই ধরনের কোনো সমস্যা যে আলোচনা হচ্ছে আপনারা আমরা যোগাযোগ করতে পারি, এই ধরনের একটা এসুজ আমি গতকালকে হেডকোয়ার্টার একটা আলোচনা দেখলাম। ধন্যবাদ। আপনি আরেক মিনিট চালাই যান আপনার কথাটা। তো আমি আশা করব যে সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলি আরো সুন্দরভাবে সুষ্ঠুভাবে তারা এগুলি করার চেষ্টা করবে এবং আমরা সহযোগিতায় সরকার দূতাবাসে একটা সেল চাই। জি, দূতাবাসে আমরা একটা সেল চাই যাতে আমাদের সমস্যাগুলি আমরা এখানেই সমাধান করতে পারি, সেই ক্ষেত্রে সরকার আমাদের সহযোগিতা করবে। থ্যাংক ইউ। ধন্যবাদ এনটিভি কে, ধন্যবাদ যারা ইতালি থেকে দেখছেন এবং বাংলাদেশ থেকে, সারা বিশ্ব থেকে দেখছেন, সারা বিশ্ব যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার ছোটন ভাই আমি আপনার কাছে যাচ্ছি, 2 মিনিট সময়, কিন্তু আপনি বুঝেন, আপনি বিজ্ঞ লোক, আপনি বলুন আপনার মতামত। থ্যাংক ইউ। ছোটন ভাই নাই? ওকে, থ্যাংক ইউ। আপনি কি বলছেন বলেন। আউল ভাইয়ের সাথে আমি একমত, যেটা হলো যে এখন আপনি যেটা বলছেন যে ঢাকাতে বিভিন্ন অফিসিয়ালদের সাথে মিটিং হচ্ছে যে এই ব্যাপারে তারা ভূমিকা নেবে। আমি গতকালকে একটা দেখলাম, কিন্তু বাস্তবে যে আলোচনা করা এবং বাস্তবে সেটাকে বাস্তবায়িত করা, কারণ এখন পর্যন্ত ঢাকা এয়ারপোর্টে আমার জানা মতে যে সৌদি আরবে থেকে যারা যায় বা আসে তাদের জন্য মানে যে তারা যে সমস্যার ভিতরে পড়ে, এই সমস্যাগুলো এয়ারপোর্টে কিন্তু একটা বিরাট সমস্যা। আমরা পৃথিবীর কোনো দেশে এয়ারপোর্টে, আমাদের দেশে এয়ারপোর্টে যেগুলি হয় সেই ধরনের কিন্তু সমস্যাগুলো ফেস। আপনারা চাচ্ছেন তাহলে আমরা ইউরোপের যে দূতাবাসগুলি আছে আমরা তাদের সাথে একটা মত বিনিময় করার জন্য একটা আয়োজন করতে পারি, এগুলি নিয়ে শুনানি, ব্রিটিশ এম্বাসি যেটা আমাদের এখানে যে বলতে পারি, আমরা বিগত দিনে বলছি এগুলি। এখন আমরা এখান থেকে আমরা মেসেজ দিতে চাই যে আজকের যে সমস্যাগুলি আমরা এই যে আজকে একজন ডেড বডি এখনো পর্তুগালে আছে, এটা কত বড় খারাপ লাগছে শুনে আমাদের থেকে। আপনি দেখেন সরকার অনুদান দিতেছে। না না, একটা গুরুত্বপূর্ণ কথা আছে আমার কাছে, আমি একটু জানাই। সেটা হলো আমি এবং আমার মেয়ের পাসপোর্ট এখানে ইতালি বাংলাদেশ এম্বাসি এখানে থেকে করাইছিলাম। তারা রেজিস্ট্রেশনে ভুল করছে। পরবর্তীতে আমি বাংলাদেশে যাওয়ার পরে যখন এটা ইউজ করতে গেছি আমি সেটা করতে পারিনি। নো রিকর্ড ভিসা ছিল। জি, নো রিকর্ড ভিসা ছিল। সেটাই ক্যান্সেল করে আবার আমার নতুন করে পাসপোর্ট করতে হয়েছে। ঠিক না, আমি আসলে একটু সময় নিচ্ছি। আমাদের যে নো রিকর্ড ভিসা সিল নিয়ে গত কয়েকদিন ধরে সমস্যা ভুগতেছেন অনেকেই, বিশেষ করে কাতার এয়ারওয়েজ এবং ইত্যাদি অন্য এয়ারলাইন্সগুলি নিতে চাচ্ছেন না, যেহেতু সরকার যে স্ট্যাম্পিং বিষয়টা চালু করছে 2019 সালে এবং দূতাবাসও বলছে এটা। তবে এটা কোনো সমস্যা না, যেখানে সমস্যা করবে আগের যেটা স্ট্যাম্পিংটা, সিলটা আপনারা প্রটেস্ট করবেন এবং প্রয়োজনে আপনাকে নিতে তারা বাধ্য। তো এরপরও দূতাবাসগুলি বলছে যে যদি কেউ মনে করে সে আবার স্ট্যাম্পিং ভিসাটাও নিয়ে নিতে পারে, এটার জন্য 46 পাউন্ড লাগবে, বাই পোস্টের মাধ্যমে আপনারা করতে পারবেন। এটার জন্য আপনারা দূতাবাসের সেলে ফোন করবেন, আপনি ঘরে বসে আপনার এই স্ট্যাম্পিং ভিসাটা নিতে পারবেন। এটার জন্য আর কেউ বাড়াবাড়ি হয়েছে কয়েকদিন ধরে, বাড়াবাড়ি না করাই ভালো। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া যেটা বলতেছেন যে পর্তুগালের তার এম্বাসি থেকে বলছে যে বাই মিস্টেক এইটা অনেকগুলি এই রেজিস্ট্রেশন বার্থ রেজিস্ট্রেশন এক হয়ে গেছে, যার জন্য এগুলো বাতিল করতে হয়েছে। কত বড় ভোগান্তি। থ্যাংক ইউ। আমরা বেশি করে আমাদের সময় নাই, আমরা অনেক আলোচনা আমাদের পরবর্তীতে আমরা এটি নিয়ে আসবো, অনেক মূল্যবান কথা। অনেক কলার আজকে লাইনে ছিলেন, আমরা ওনাদেরকে নিতে পারলে আপনি বলবেন। সেটা ভাইয়া যেটা পর্তুগাল যেটা বললো যে লাশের ব্যাপারে, যেটা আমাদের নেদারল্যান্ডসে অনেকেই আমাদের এখানে মারা গেছেন। আমরা যেটা বললেন যে দূতাবাস থেকে যে মানে তাদেরকে বাংলাদেশে ফ্রিভাবে পাঠানো, আমরা কিন্তু কমিউনিটির লোকজন যারা ওখানে আছে, আমাদের যারাই মারা গেছে, আমরা কমিউনিটির লোকজন দায়িত্ব নিয়ে আমরা তাদেরকে কোনো লাশ আমরা নেদারল্যান্ডে দাফন করছি, কোনো লাশ আমরা বাংলাদেশে পাঠাইছি আমাদের অর্থায়নে। কিন্তু আমি আমার ভাইয়ের লাশ কিন্তু আমাদের অর্থায়নে কপিনটা করার সরকার তারা টিকিট 1000 টাকা দিয়েছে। এটা কিন্তু আমাদের অর্থায়নে 2017 সালে। এটা কিন্তু আমাদের অর্থায়নে বিমানে কোনো ফ্রি টিকিট বের এরকম আমরা এখন পর্যন্ত হয় নাই। তবে যেটা যদি গভর্নমেন্ট এটা করে, এটা আমরা চাই যে আমি একটু বলি দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু আমি আমার নিজের ভাইয়ের লাশ আমাদের স্পেন থেকে আমরা অনেকে ইউরোপে আমার 30 বছরে আমার রুমমেট আমি দুজন হারাইছি, নিজের ভাইকে হারাইছি, পাঠাইছি। আমি স্পেনের কথাই বলবো যে আমাদের স্পেন মোটামুটি সহযোগিতা করে, কমিউনিটিও অনেক ভালো পয়সা তুলে একটা ফ্যামিলিকে ডেভেলপ 10,000 ইউরো পর্যন্ত দিয়ে দেয়। তো থ্যাংক ইউ। আমরা পরবর্তীতে আপনাদেরকে এসব বিষয়ে আলোচনা করবো। আমরা এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি, যারা সারা বিশ্বের থেকে আমাদের এই টকশোটা দেখছেন। এনটিভি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এনটিভিকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সিইও এবং ডিরেক্টর এবং কলাকুশলী, তাদেরকে যাতে আল্লাহ নেক হায়াত দান করেন এবং এনটিভিকে যাতে আরও মর্যাদাশীল একটা টিভি হিসাবে আপনার আল্লাহ প্রতিষ্ঠিত করে এবং আপনার এনটিভিকে সাপোর্ট করবেন যাতে এনটিভি প্রবাসীদের বান্ধবে কাজ করতে পারে। সবাইকে অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ জানাই, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাই। আজকে এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।